সবাইকে স্বাগত বিরতির সংবাদ দুপুরে। এই 1 ঘন্টার পুরো আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি দোলা ডলরেস এবং জাহিদুল বাশার। শুরুতে সংবাদ ছিল করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বাড়ল 3 অক্টোবর পর্যন্ত, জানালো শিক্ষা মন্ত্রণালয়। অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের শাহেদের বিচার শুরু, 10 সেপ্টেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। বিদ্যুতে এত বেশি ভর্তুকি দেওয়া সম্ভব নয়, বললেন প্রধানমন্ত্রী। সঞ্চালন লাইনেও গুরুত্ব। বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের স্ত্রী ও ভাই দুদকে অবৈধ সম্পদ অর্জন বিষয়ে জিজ্ঞাসাবাদ। এবং নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হামলাকারী ট্যারেন্টের যাবজ্জীবন, পাবেন না প্যারোলে মুক্তি। বিরতিহীন সংবাদ দুপুরে শিরোনাম বলছিলেন, এবার যাব পুরো খবর। চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশেও হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইসিডিডিআরবির সহায়তায় স্বেচ্ছাসেবকদের উপর চীনের সিনোভ্যাক কোম্পানির এই ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হবে। এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে সরকার। বাংলাদেশ যেন অগ্রাধিকার পায় সে বিষয়ে চীনা প্রতিনিধি দল কথা দিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, যেসব দেশ ভ্যাকসিন নিয়ে কাজ করছে তাদের সবার সাথে কথা চলছে। যারা দ্রুত নিরাপদ ভ্যাকসিন দিতে পারবে তাদের কাছ থেকেই ভ্যাকসিন নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। অন্য আর কোনো দেশ যদি বাংলাদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল করতে চায় তাদেরও অনুমতির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। করোনা নিয়ে সতর্কতায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় 3 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, কমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে ছুটি শেষে ক্লাস এবং পরীক্ষা শুরু হবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। করোনা ভাইরাসের কারণে গেল 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়। সবশেষ গেল 29 জুলাই ছুটি বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়। তবে এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে কমি মাদ্রাসা। করোনার কারণে এবছর কেন্দ্রীয়ভাবে 5ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে নিজ নিজ স্কুলে হতে পারে মূল্যায়ন পরীক্ষা। এছাড়া চলতি বছরের 1 এপ্রিল সারা দেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনও ঠিক হয়নি সময়সূচি। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সকালে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। পরে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 সেপ্টেম্বর দিন ধার্য করেন। এর আগে সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে শাহেদকে আদালতে আনা হয়। পরে শুনানিতে তাকে অভিযোগ পড়ে শোনানো হলে মোহাম্মদ শাহেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। গেল 30 জুলাই আদালতে শাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে 19 আগস্ট আদালত মামলার অভিযোগপত্র আমলে নেয়। গেল 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের পর মামলা করা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। এর আগে প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সম্রাটের ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে। সকাল 10:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান তিনি। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর কিছু সময় পর দুদকে হাজির হন সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী। পরে তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন। দুদক জানায়, চাঁদাবাজির মাধ্যমে যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের অর্জিত অবৈধ সম্পদের কিছু অংশ তার ভাই এবং স্ত্রীর নামে রয়েছে। এর আগে গত 19 আগস্ট সম্রাটের স্ত্রী এবং তার ভাইয়ের নামে থাকা 2টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। গত বছরের 19 নভেম্বর 2,94 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইসমাইল হোসেন সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে মামলা করে দুদক।
এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, সম্রাটের ভাইকে তো জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে, এই মুহূর্তে তার স্ত্রীর জিজ্ঞাসাবাদ চলছে, কোন পর্যায়ে রয়েছে জানাবেন বিস্তারিত। স্ত্রীর ঠিক 12টার দিকে স্ত্রীর জিজ্ঞাসাবাদ শুরু হয়। এখন প্রায় 2 ঘন্টা, এখন 2টা বাজে, প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে জানেন যে তার ভাইকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং যে ভাই কিন্তু তার জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কাছে এসে বলেছে যে মানে একটি রাজনৈতিক সমীকরণের ফলশ্রুতিতে এবং রাজনৈতিকভাবে আসলে রাজনীতির শিকার আসলে সম্রাটের যে বিষয়টি এখন হচ্ছে সেটি সম্পূর্ণ রাজনৈতিক শিকার সে। আর হচ্ছে যে তিনি অবৈধ সম্পদ কোনো অর্জন করেননি বা তার কোনোভাবে অবৈধ, তবে তিনি কোনো তার আয়ের কি উৎস সেটিও কিন্তু তিনি আমাদেরকে সঠিকভাবে বলতে পারেননি। এখন তার স্ত্রীর জিজ্ঞাসাবাদ চলছে। স্ত্রীর জিজ্ঞাসাবাদ 2 ঘন্টা শেষ হয়েছে। একটু পরেই কিন্তু সম্রাটের ভাই এবং অন্যান্য বিষয় আশয় নিয়ে দুদকের সচিব জনাব দেলোয়ার বক তিনি আমাদেরকে ব্রিফিং করবেন। তখন কিন্তু আরও বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে। আমরা যতদূর জানতে পেরেছি যে সম্রাটের যেই অর্থ যেগুলো আসলে প্রদর্শন করা হয়নি বা নামে বেনামে রেখেছে সেগুলো কিন্তু আত্মীয় স্বজন, স্ত্রী, ভাই এদের নামেই রেখেছে। তো আমরা দেখেছি যে বিশেষ করে ভাই এবং স্ত্রী তাদের কোনো আয়ের উৎস না থাকলেও তাদের কিন্তু বেশ কিছু সম্পদ আছে। এছাড়াও সম্পদের সম্রাটের আরও কোটি কোটি টাকার সম্পদ নামে বেনামে আত্মীয় স্বজন বা অধীন অনুসারীদের আন্ডার মানে কাছে কিন্তু সম্পদ আছে। আমরা ব্রিফিং যখন হবে তখন আপনার কাছে আবার ফিরে আসবো। আগে জানিয়েছি চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে হবে, সেই খবরের বিস্তারিত নিয়ে আমাদের সাথে রয়েছেন সচিবালয় থেকে সহকর্মী আশিক হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, একটু জানতে চাইবো যে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, একই সাথে অন্য প্রশ্ন চলে আছে চীনের সিনোভ্যাকের যদি ট্রায়াল বাংলাদেশে হয় তাহলে কদিন আগে ভারতের সচিব, বিদেশ সচিব তিনি এসেছিলেন, তিনি বলছেন অক্সফোর্ডের যেটি তাদের দেশে বানানো হচ্ছে সেটিরও ট্রায়াল বাংলাদেশে হবে বা তিনি সেই সহযোগিতা করতে চান। রাশিয়াও ভ্যাকসিন তৈরি করেছে। এখন তাহলে বাংলাদেশ আসলে সর্বশেষ সিদ্ধান্ত কি নেবে? যদি একটির হয় অন্যগুলোর কি হবে? দেখুন, এই বিষয়টি কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক চীনের যে ভ্যাকসিনটি ট্রায়ালের জন্য এর আগে আসলে গত জুলাই মাসে কিন্তু অনুমোদন চাওয়া হয়েছিল। যেহেতু তারা আগে অনুমোদন চেয়েছেন সেই হিসেবে তাদেরকে কিন্তু অনুমোদনের যে নীতিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়েছে। একই সাথে ভারত এবং রাশিয়ার যে দুটি ভ্যাকসিন, অর্থাৎ অক্সফোর্ড এবং রাশিয়ার যে দুটি ভ্যাকসিন, সেই দুটি ভ্যাকসিন কিন্তু এখনো বাংলাদেশের ট্রায়ালের জন্য আসলে অনুমতি কিন্তু এখনো কেউ চায় নাই। তো আজকে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন, যদি কেউ এই ভ্যাকসিন দুটি বাংলাদেশে ট্রায়াল করার জন্য অনুমোদন চায় সেক্ষেত্রে তাদেরকেও আসলে অনুমোদনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটিতে বাংলাদেশ সরকার সহযোগিতা করবে। আর একই সাথে তিনি এটিও কিন্তু বলেছেন যে এই মুহূর্তে কিন্তু বিশ্বে প্রায় অনেকগুলো প্রতিষ্ঠান কিংবা অনেকগুলো রাষ্ট্রই কিন্তু করোনার যে ভ্যাকসিন সেটি নিয়ে কাজ করছে, এমনকি অনেক দেশি প্রতিষ্ঠানও কিন্তু কাজ করছে এই ভ্যাকসিনটি উৎপাদনের ক্ষেত্রে। তো যেই প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদের মধ্যে যারা আসলে দ্রুত এবং নিরাপদ যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি দ্রুত এবং নিরাপদ যারা জানতে চাইবো যে সিনোভ্যাকের যে ভ্যাকসিন এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে, কবে নাগাদ বাংলাদেশে ট্রায়াল শুরু হতে পারে আনুষ্ঠানিকভাবে, কোনো আভাস পাওয়া গেল? দেখুন, কবে নাগাদ এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে সেটি আসলে এখনো প্রক্রিয়াধীন। যিনি স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে চীনের যে প্রতিষ্ঠানটি এই ভ্যাকসিনটি উৎপাদন করছে তাদেরকে বলা হয়েছে তারা যেন দ্রুত এই ট্রায়ালটি শুরু করে এবং প্রাথমিকভাবে ট্রায়াল শুরুর ক্ষেত্রে শুধুমাত্র যারা স্বেচ্ছাসেবক থাকবেন বা স্বেচ্ছায় যারা আসলে এই ট্রায়ালে অংশ নিতে যাবেন তাদেরকেই মূলত এতে অংশ নিতে বা এই ট্রায়ালের অন্তর্ভুক্ত করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। সচিবালয় থেকে জানাচ্ছিলেন বিস্তারিত সহকর্মী। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট 9 মাসেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধু মেডিকেলে। এবার তাকে নেওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। অথচ সেখানে একই সমস্যায় গত অক্টোবরেও তাকে দেয়া হয়েছিল সুস্থতার ছাড়পত্র। এদিকে তার হাসপাতাল আর বাসের কারণে 8 মাস আগে অস্ত্র মাদক মামলার অভিযোগপত্র আদালতে জমা হলেও শুরু হয়নি বিচার। 9 মাস ধরে বঙ্গবন্ধু মেডিকেলে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। তার শারীরিক অবস্থা জানতে প্রিজন সেলে গিয়ে দেখা যায় গেট আটকে বসে আছেন 3 কারারক্ষী। তবে এর আগেই প্রিজন সেল থেকে সম্রাটকে নেওয়া হয় বি ব্লকের এসডিইউ ইউনিটে।
সেখানে দায়িত্বরত 2 পুলিশ সদস্য আর 1 কারারক্ষী ব্যস্ত মোবাইল ফোনে। নিজেকে সম্রাটের কর্মী পরিচয় দিলে আনসার সদস্য রূপ ভুইয়া জানালেন, একেবারে কাছের কেউ না হলে সম্রাটের সঙ্গে দেখা করা যাবে না, তবে সম্রাট সুস্থ আছেন। সুস্থ থাকলে হাসপাতালে কেন সম্রাট? এ প্রশ্নে চিকিৎসকের দাবি তার হৃদস্পন্দন অনিয়মিত, আর এর চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলে নেই জানিয়ে মার্চ থেকে আগস্ট পর্যন্ত 3টি চিঠি পরিচালককে দিয়েছে মেডিকেল বোর্ড। 3টা চিঠি দিয়েছে, এখানে বলছে যে ওনার যে চিকিৎসা সলভ করা সম্ভব না আমাদের পক্ষে, আমাদের চিকিৎসা এখান থেকে শেষ। কিন্তু কিছু হৃদস্পন্দনের অনিয়ম হয়, সেটার জন্য হৃদরোগ ইনস্টিটিউটে হয় এখানে। তাহলে সম্রাটকে ছাড়পত্র কেন দেয়া হচ্ছে না জানতে চাইলে হাসপাতাল পরিচালক জানালেন, সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের জন্য চিঠি দেয়া হয়েছে, অথচ একই জটিলতা নিয়ে অক্টোবরে ভর্তির পর সুস্থ বলে ছাড়পত্র দিয়েছিল হৃদরোগ ইনস্টিটিউট। এগুলো তো প্রশাসনিক প্রক্রিয়ার ভিতরে যায়, তো সেই প্রক্রিয়াগুলোই আমরা করার চেষ্টা করছি এবং আমরা অলরেডি পত্র হয়তো দিয়ে দিয়েছি এবং এটা শীঘ্রই এটা কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কারা সদর দপ্তর এ নিয়ে কথা বলতে না চাইলেও কেন্দ্রীয় কারাগারের জেলার জানিয়েছেন, হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের চিঠি পেয়েছে তারা, শুরু হয়েছে সেখানে নেয়ার প্রক্রিয়া। যে ডক্টরের অধীনে ভর্তি ছিলেন উনি কালকে ওনার ডিরেক্টরকে চিঠিটা দিয়েছেন এবং আমাদেরকে একটা কপি দিয়েছেন। ওনার ডিরেক্টর ওই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবার আমাদের কাছে আজকে ফরওয়ার্ড করছেন। সেই চিঠিটা আবার আমরা আজকে আইজির কাছে লিখে দিচ্ছি অনুমোদনের জন্য, তাকে এনআইসিবিতে পাঠানোর জন্য। এদিকে সম্রাটের বিরুদ্ধে করা মাদকের মামলার অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে গত নভেম্বরে, আর অস্ত্র মামলাটির ডিসেম্বরে। সম্রাট অসুস্থ জানিয়ে আদালতে হাজির না করায় 3 দফা তারিখ পিছিয়েও শুরু হয়নি বিচার কাজ। হাসপাতালে থাকায় দুদকের অর্থ আত্মসাৎ মামলাতেও পড়েছে ভাটা। আইনজীবী বলছেন, বিষয়টি উচ্চ আদালতে জানিয়েও সমাধান মেলেনি। কোনো অসুখ বিসুখ ছাড়াই দেখেন রিপোর্ট, ওনারা বলছে আপনারা অ্যাপ্লিকেশন দেন, যখন শুনানি হলো ওনার যা খারিজ করে দিল, সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিইনি। এটা তো আমরা বিভিন্ন কারণে হরহামেশা দেখছি। সম্রাটের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডিও, সেখানেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বালিশকাণ্ডের সাক্ষী হিসেবে সরবরাহকারী প্রতিষ্ঠান ইউরেশিয়া ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার হুমায়ুন কবির, শুভ্রজিৎ সরকার ও বিবেকানন্দ পালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল 10:30টার দিকে দুদকে হাজির হন তারা। এই মামলায় আজ আরও জিজ্ঞাসাবাদ করা হবে হোম অ্যাপ্লায়েন্সের ফারহান মাহমুদ এবং হাতিলের এজিএম রণজিৎ রায়কে। গতকাল ইউরেশিয়া, হোম অ্যাপ্লায়েন্স এবং হাতিলের কর্মকর্তাদের হাজিরের দিন থাকলেও কেউ আসেননি। গেল বছরের 12 ডিসেম্বর বালিশকাণ্ডে এই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম সহ 13 জনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। প্রকল্পটির আবাসিক ভবনের আসবাবপত্র, বালিশ সহ বিভিন্ন সামগ্রী অস্বাভাবিক দামে ক্রয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দিনই পাবনায় 2টি মামলা করে দুদক। প্রকল্পে প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয় 5,957 টাকা, আর প্রতিটি বালিশ আবাসিক ভবনে তোলার মজুরি দেখানো হয় 760 টাকা। অনেক ভর্তুকি দিয়ে গ্রাহকদের বিদ্যুৎ দিতে হচ্ছে, তাই বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অটো প্রমোশনের প্রতিও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। দেশে নতুন যুক্ত হলো 213 মেগাওয়াট বিদ্যুৎ। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া ও নোয়াখালীতে 2টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন জেলায় 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে গ্রাহকদের বিদ্যুৎ দিতে হচ্ছে, এজন্য অনেক ভর্তুকি দেওয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রী বিদ্যুৎ অপচয় না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন। বলেন, ভর্তুকি সবসময় দেওয়া সম্ভব নয়। আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন, অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। এটা আমার বিশেষভাবে অনুরোধ, কারণ অনেক বেশি ভর্তুকি আমাদের দিতে হচ্ছে, কিন্তু এই ভর্তুকি সবসময় দেওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু রাজধানীমুখী নয়, গ্রামের মানুষ যেন নিজেদের অবহেলিত মনে না করে তা মাথায় রেখেই সরকার উন্নয়ন করছে। 2021 সালের মধ্যে দেশের সব ঘরে আলো জ্বালানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আমরা প্রায় 97 ভাগ জনগণকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি।
এবং আমরা আশা করি যে এই 2021 সালের মধ্যে আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো, সেভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি। উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার সঙ্গে যুক্ত হয়ে কথা বলেন শেখ হাসিনা। এ সময় নোয়াখালীর এক শিক্ষার্থীর বক্তব্যের প্রেক্ষিতে করোনার কারণে অটো প্রমোশনের ইঙ্গিত দেন তিনি। সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক। পরীক্ষা তো আর হবে না, এটা আরও কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে, সে ব্যবস্থাটা আমরা আরও চেষ্টা করছি। 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট এবং 41 সালের মধ্যে দেশের 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথাও জানান প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ প্রধান 3 আসামির দ্বিতীয় দফার রিমান্ড শেষ হচ্ছে আজ। রিমান্ড শেষে তাদের কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তোলার কথা রয়েছে। সোমবার ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত এবং এসআই নন্দদুলালকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেয় র্যাব। আজ ওসি প্রদীপের জামিনের জন্য তার আইনজীবীরা আবেদন করবেন বলে জানিয়েছেন। এদিকে সিনহা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা এপিবিএনের সদস্য আবদুল্লাহ গতকাল জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনকে স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজার আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, ওসি প্রদীপ সহ 3 আসামিকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে কিনা বা কখন নাগাদ নেওয়া হবে জানতে পেরেছেন কিনা? আরেকটি বিষয় যে এপিপিএনের 2 সদস্য এরই মধ্যে আদালতে উপস্থিত রয়েছেন, তারা কি জবানবন্দি দেওয়া শুরু করেছেন? এখনো পর্যন্ত তারা জবানবন্দি শুরু করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু আমরা যতটুকু জেনেছি হয়তো আজকে বিকেল 4টার পর তারা জবানবন্দি দেয়া শুরু করতে পারেন। আর এর আগে আমরা দেখেছি যে দুপুর 1টার দিকে মূলত তাদেরকে এখানে কক্সবাজার আদালতে নিয়ে আসা হয়েছিল এবং নিয়ে আসার পূর্বে কক্সবাজার সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আর এর আগে গেল শনিবার মূলত তাদেরকে রিমান্ড মঞ্জুর হয়েছিল 7 দিনের, এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাদেরকে র্যাব হেফাজতে নিয়েছিল, কিন্তু রিমান্ড শেষ হওয়ার আগেই আজকে তাদেরকে যে স্বাস্থ্য পরীক্ষা শেষে যেহেতু আদালতে উপস্থাপন করা হয়েছে সেহেতু আমরা ধরে নিতে পারি যে তারা আজকে জবানবন্দি দিচ্ছেন। আর প্রদীপ সহ প্রধান যে কয়েকজন আসামিকে আজকে রিমান্ড শেষে কক্সবাজার আদালতে তোলার কথা আমরা শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত যে কাউকে আদালত চত্বরে নিয়ে আসা হয়নি এবং কবে নাগাদ নিয়ে আসা হবে সেটিও এখনো নিশ্চিত নয়। তবে জবানবন্দি আপনি জানেন গতকাল এক এপিবিএন সদস্য দিয়েছিল যার নাম মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ছাড়া বাকি যে 2জন এপিবিএন সদস্য ছিলেন, যার মধ্যে একজন এএসআই শাহজাহান এবং কনস্টেবল রাজীব, তাদের দুজনের মূলত তারা দুজন আজকে জবানবন্দি দিবেন বলে আমরা তদন্তকারী সংস্থার সূত্রে জানতে পেরেছি। আর এই দুইজনের যেই মূলত ভূমিকা সেটি হলো যখন অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করা হয় তখন পুলিশ সদস্যদের পাশাপাশি তারাও সেই ঘটনাস্থলে ছিলেন এবং সেই শামলাপুর চেকপোস্টের দায়িত্বে তারা নিয়োজিত ছিলেন। তো এখন পর্যন্ত এই ছিল মোটামুটি কক্সবাজারের আদালত থেকে সর্বশেষ খবর। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির সাক্ষ্য গ্রহণ শেষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। সকাল 10:30টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কে অংশগ্রহণ করেন। রিফাতের স্ত্রী মিন্নি সহ প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আজ শেষ হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন। এই মামলায় 76 সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করবেন আদালত। গত 1 সেপ্টেম্বর রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে 2 ভাগে অভিযোগপত্র দেয় পুলিশ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে গৃহবধূ জুমেলা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা, 2 জনকে যাবজ্জীবন ও একজনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তাহেরের বাড়ি কুলিয়ারচরের মধ্য গোবরিয়া গ্রামে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 2 আসামি একই এলাকার সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান। আর 10 বছরের সাজা পেয়েছেন আসামি জিল্লুর রহমান। এছাড়া অভিযোগ প্রমাণিত না হয় ও মামলার অপর আসামি মজিবুরকে খালাস দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধে 2008 সালের 18 মার্চ রাতে
কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের মৃত আবু সাইদের স্ত্রী জুমেলাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দিন 10 জনকে আসামি করে কুলিয়ার থানায় মামলা করে নিহতের পরিবার। সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক করার অংশ হিসেবে আরও 18 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যে আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনও রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এসব ট্রেনের মধ্যে অর্ধেক দেশের পূর্বাঞ্চলে এবং বাকি অর্ধেক পশ্চিমাঞ্চলে চলাচল করছে। অন্তত 9 জোড়া ট্রেনের গন্তব্য ও যাত্রার স্থান ঢাকার বাইরে, বাকি 9 জোড়া ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচল করছে। এ নিয়ে আজ থেকে সারা দেশে মোট 48 জোড়া ট্রেন চলাচল শুরু হলো। আগামী 5 সেপ্টেম্বর থেকে চলবে আরও 19 জোড়া যাত্রীবাহী ট্রেন। সেদিন থেকেই সারা দেশে সব মিলিয়ে 67 জোড়া ট্রেন চলবে। এদিকে রেল চালুর পাশাপাশি স্বাস্থ্যবিধির কিছু কিছু বিষয় শিথিল করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে সব টিকিট অনলাইনেই বিক্রির সিদ্ধান্ত বহাল রয়েছে। টিকিট কেনা যাবে শুধুমাত্র মোবাইল অ্যাপ এবং অনলাইনে। সামাজিক দূরত্ব নিশ্চিতে রেলের ধারণ ক্ষমতার 50% টিকিট বিক্রি করা হবে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতেন তাহলে হত্যাকারীরা 81 সালে জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এই সময় তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই মানুষের সেবায় নিয়োজিত থেকে শেখ হাসিনার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কোনোভাবে জড়িত না থাকতেন, হত্যাকারীদের বিচার করতেন, তাহলে আরেকটি খুনি চক্র 81 সালে জিয়াউর রহমানকে হত্যার দুঃসাহস দেখাতে পারত বলে আমার বিশ্বাস হয়। 5 সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্তে এবার সাক্ষাৎকার পর্ব থাকছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নিশ্চিত করা হবে প্রার্থিতা। আর এসব সিদ্ধান্ত করোনার কারণে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা। এছাড়া মনোনয়ন বোর্ডের সদস্য সংখ্যাও এবার কমিয়ে আনা হয়েছে। ঢাকা 5 ও ঢাকা 18 সহ 5টি সংসদীয় আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ। আসনগুলোতে প্রয়াত সংসদ সদস্যদের স্বজন সহ মনোনয়ন প্রত্যাশী 141। নৌকার প্রার্থী চূড়ান্তে বরাবরই মনোনয়ন প্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকার নেয় সংসদীয় মনোনয়ন বোর্ড। তবে করোনার কারণে এবার আসছে সে নিয়মে পরিবর্তন। এবার মনোনয়ন বোর্ড কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন এরকম কোনো সিদ্ধান্ত নেই। অতএব এবারে কোনো প্রার্থী আমাদের নেত্রীর সঙ্গে বা মনোনয়ন বোর্ডের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন না বলে আমার জানা আছে। এবার মনোনয়ন প্রত্যাশীদের তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে দলীয়ভাবে। পরে তথ্য যাচাই বাছাই করবে মনোনয়ন বোর্ড। বোর্ডের কলেবরেও আসছে পরিবর্তন। এবার বোর্ডটাকেও খুব ছোট করছে, যাতে করে এই করোনা ভাইরাসের একটা সুরক্ষার প্রস্তুতিমূলক হিসেবে ওখানকার উপস্থিতির সংখ্যাটা কম থাকে। প্রার্থিতা প্রশ্নে বোর্ডের নেওয়া সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার প্রস্তুতি রাখতেও বলছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হতে চললেও এখনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্তই নিতে পারেনি বিএনপি। তবে ভোটের মাঠে ঠিকই কাজ শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তারা বলছেন, দলের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেত পেয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে দলের মহাসচিব বলছেন, উপনির্বাচনে বিএনপি যাবে কিনা সে বিষয়ে শিগগিরই নেওয়া হবে সিদ্ধান্ত। ঢাকা শূন্য হওয়া সংসদীয় আসনে গণসংযোগ, পোস্টারিং ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে এরই মধ্যে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা 18 আসনের উপনির্বাচন পেছালেও গণসংযোগ অব্যাহত রেখেছেন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী। জানান, দলের নির্দেশেই প্রস্তুতি নিচ্ছেন তারা। গত নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল, যেহেতু ঐক্যফ্রন্টের একটা ব্যাপার ছিল, সেই কারণে হয়তো আমাকে সেখানে পরিবর্তন করেছে। নির্বাচন যখনই হয় আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে মনোনয়ন দিবেন। দলের হাইকমান্ড বলেছে যে নির্বাচনের মাঠে ময়দানে কাজ করতে হবে, কাজ করো, আমি কাজ করতেছি। প্রতিদিনই ধরেন 2-3টা সমাবেশ করছি, উঠান সভা করছি, প্রত্যেক এলাকায় ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। এদিকে উপনির্বাচনের তারিখ ঘোষণা হওয়া আসন ঢাকা 5-এ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আছেন ভোটের মাঠে। দল যদি উপনির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং নির্বাচন করব। যদি সরকার লেভেল ফিল্ড নির্বাচন দেয়,
আমি 100% নিশ্চিত এই এলাকা থেকে বিপুল ভোটে আমি জয়যুক্ত হব। করোনা পরিস্থিতির কারণে জুলাই মাসে অনুষ্ঠিত বগুড়া 1 ও যশোর 4 উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এখন আসন্ন উপনির্বাচনে দল অংশ নেবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কোনো সিদ্ধান্ত নেই, সবটাই আমাদের সিদ্ধান্ত হবে। এই করোনা ভাইরাসের জন্য আমরা সবটাই বন্ধ রাখছিলাম, মিটিং এর সিদ্ধান্ত হবে। শূন্য হওয়া আসনগুলোর মধ্যে আগামী 24 সেপ্টেম্বর পাবনা 4 আসনের ভোট, ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচন 17 অক্টোবর। আর করোনা মহামারী ও বন্যার কারণে আরও 90 দিন পেছানো হয়েছে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনামুক্ত হওয়ার পর দ্বিতীয়বারও আক্রান্ত হওয়ার তথ্য জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে তা সীমিত পরিসরে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়া ঈদের পর কিছু এলাকায় কমলেও সীমান্ত এলাকায় বেড়েছে করোনার সংক্রমণ, আর দেরিতে হাসপাতালে যাওয়াই মৃত্যু বাড়ার একটি বড় কারণ বলেও মনে করে অধিদপ্তর। দেশে করোনায় একদিনে আবারও অর্ধশতাধিক মানুষের মৃত্যু। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 54 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি 4082। মৃত্যুর হার 1.35। আক্রান্ত অনেকেই দেরিতে হাসপাতালে আসায় দেখা দিচ্ছে জটিলতা, বাড়ছে মৃত্যুও। মৃত্যুটা আসলে কমছে না, হতে পারে যে তাদের হাসপাতালে আসাটা অনেক ডিলে হয়ে যাচ্ছে। যারা হাসপাতালে মৃত্যুবরণ করছেন, যে অনেক পরে হয়তো হাসপাতালে আসলেন, তারা সময় যদি আক্রান্ত হওয়ার সাথে সাথেই হাসপাতালে আসতেন তাহলেও তো আমরা মৃত্যুটা আরেকটু কমাতে পারতাম। এদিকে আক্রান্ত ছাড়িয়েছে 3 লাখ। সবশেষ 15,070 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,519 জনের। শনাক্তের হার 16.72%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কিছু এলাকায় কমলেও সীমান্ত এলাকায় বাড়ছে সংক্রমণের হার। কমিউনিকেশনের জায়গাগুলোতে আমাদের কাছে মনে হচ্ছে যে আক্রান্তর পরিমাণ বেশি, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু বেশ কমেছে। যদি আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ব্যবহার এগুলো যদি এনশিওর করতে না পারি, এটা বাড়তে কিন্তু সময় লাগবে না। অনেক দেশে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভও কিন্তু হচ্ছে। সুস্পষ্ট গবেষণা না থাকলেও বিশ্বের নানা দেশ থেকেই আসছে দ্বিতীয়বার করোনা সংক্রমণের খবর। বাংলাদেশেও সীমিত পর্যায়ে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার তথ্য দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমি আমার পরিচিত জনের মধ্যে অন্তত 15 থেকে 20 জনকে আমি জানি যাদের দ্বিতীয়বার ইনফেকশন হয়েছে। প্রথমবার ইনফেকশন হয়ে ওনারা ভালো হয়ে গেছিলেন, 1-1.5 মাস পাস করেছেন, দ্বিতীয়বার আবার হয়েছে, তখন টেস্ট করে পজিটিভ এসেছে। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণেরও পরামর্শ দিয়েছেন অধিদপ্তরের ডিজি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো 8 কিশোরকে 4 দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে কিশোর উন্নয়ন কেন্দ্রের গেটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। দুপুরে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এবং কিশোর আদালতের বিচারক BM আবু মুসা এই আদেশ দেন। 2 দফায় পুলিশের রিমান্ড আবেদনের শুনানি পেছানোর পর আজ এই নির্দেশ দেন আদালত। পুলিশ এই ঘটনায় 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল। 13 আগস্ট চুল কাটাকে কেন্দ্র করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোরকে নির্যাতনের পর হত্যা করা হয়। এই ঘটনায় আহত হয় আরও 15 জন। কেন্দ্রের কর্মকর্তাদের নির্দেশেই এমন নির্যাতনের ঘটনা ঘটে প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ার পর 16 আগস্ট পুলিশ সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানায়। ওই দিনই কেন্দ্রের তত্ত্বাবধায়ক সহ 5 জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, 8 কিশোরকে জিজ্ঞাসাবাদে আদালতের নির্দেশ নিয়ে আর কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? কবে নাগাদ এই জিজ্ঞাসাবাদ শুরু হতে যাচ্ছে? এবং আরেকটি বিষয়, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে গঠিত যে কমিটি, তার যে প্রতিবেদন, সেটি নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? দেখুন, গত 13 আগস্ট এই ঘটনাটি ঘটার পর পুলিশ যে প্রাথমিক তদন্ত করে, এই প্রাথমিক তদন্তে 8 কিশোরের জড়িত থাকার সংশ্লিষ্টতা তারা পায় এবং তারপরে গত 17 আগস্ট তাদেরকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এরপর থেকে কিন্তু পুলিশ রিমান্ডের জন্য এই 8 কিশোরকে আদালতের কাছে আবেদন করেছিল, কিন্তু যেহেতু তারা ইতিমধ্যেই যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দী আছেন, সুতরাং আদালত কিন্তু বিষয়টি নিয়ে প্রথম দিকে বিব্রত প্রকাশ করে
এবং এরপর থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে আদালত কয়েক দফায় শুনানিটি পেছানো হয় এবং শুনানি পেছানোর পরে আজ কিন্তু আদালত নির্দেশ দিয়েছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যাবে। তবে এই জিজ্ঞাসাবাদ কিন্তু আসলে রিমান্ড না, এই জিজ্ঞাসাবাদ এই শিশুদেরকে তাদের কেন্দ্রে যে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা বা সম্পৃক্ততা আছে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ হবে। আমি যতটুকু আদালতের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু এই কাগজ পুলিশের হাতে পৌঁছায়নি। প্রাথমিকভাবে তারা এই ইনফরমেশনটি পেয়েছেন এবং আজ বিকেল নাগাদ হয়তো যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। স্ত্রী সন্তান হত্যা মামলায় কন্ডেম সেলে 20 বছর কাটিয়ে মুক্তি পাচ্ছেন শেখ জাহিদ। এতে জাহিদের পরিবার খুশি হলেও চেয়েছে ক্ষতিপূরণ। তবে নিহতের পরিবার জানিয়েছে আসামি মুক্তি পাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। এদিকে এই ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। 1997 সালের জানুয়ারিতে বাগেরহাটের ফকিরহাটে নিজ বাড়িতে পাওয়া যায় রহিমা ও তার শিশুকন্যা রেশমার মরদেহ। এ ঘটনায় রহিমার স্বামী জাহিদ শেখকে আসামি করে মামলা করা হয়। 2000 সালে বিচারিক আদালতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। 2004 সালে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে 2007 সালে মামলাটি আপিল বিভাগে যায়। এটি প্রধান বিচারপতির নজরে আসলে শুরু হয় শুনানি। মামলায় বিভিন্ন অসঙ্গতি থাকায় প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারকের আপিল বেঞ্চ গত মঙ্গলবার আসামিকে খালাসের রায় দেন। এই মামলায় এফআইআর এ যেসব সাক্ষী ছিল 4 জন তারা সাক্ষী দেয় নাই। 8 জন আইও এই মামলা তদন্ত করেছে, যেটা একটা অ্যাবসার্ড স্টোরি। সব মিলিয়ে ঘটনাটা ডাউটফুল। 20 বছর বিনা দোষে সাজা খাটায় ক্ষুব্ধ জাহিদের পরিবার। মামলার সুষ্ঠু তদন্ত ও জাহিদকে ক্ষতিপূরণের দাবি স্বজনদের। আমরা চাই যে আইনি ব্যবস্থা নিতে এবং যাতে সে নির্দোষ প্রমাণিত হওয়ার পরে যে কেন সে অপরাধী হয়ে থাকলো এর প্রতিকারের ব্যবস্থা চাই। তবে নিহতের পরিবারের দাবি জাহিদই স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন। একদিনকে হঠাৎ করে রাত্রি মেরে ফেলা দিয়ে চলে গেল। চলে যাওয়ার সময় আমার সাথে দেখা হলো বেবি ট্যাক্সিটি। আমি আর বার্তালাম যে কোন যাচ্ছ, বললো যে খুলনায় যাচ্ছি। তখন আমি আর কি গাড়ি চালাই এসে দেখি যে আমার বোনকে মেরে দিয়ে চলে গেছে। এদিকে নির্দোষ ব্যক্তির সাজা পাওয়ার ঘটনায় তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। তদন্ত কার্য থেকে শুরু করে সাক্ষীদের জবানবন্দি, আসামির জবানবন্দি এখানে গ্রহণ করা হয়েছে কিনা আমি জানি না, এগুলো যে সঠিকভাবে হয়নি এবং ট্রায়াল বিচার কার্য যে সঠিকভাবে হয়নি সেটা প্রমাণিত হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তদন্ত কর্মকর্তা ও বিচার বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ। এর মধ্যে ফুলে ফুলে ছেয়ে গেছে কবির সমাধি। তবে করোনার কারণে এবার সীমিত আয়োজনে স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল 9:15টার দিকে কবির সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো হয় বিএনপির পক্ষ থেকেও। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ, বিএনপি সহ অন্য সংগঠনের নেতাকর্মীরা কবির সমাধিতে ফাতিহা পাঠ এবং দোয়া করেন। নানা আয়োজনে জাতীয় কবিকে স্মরণ করছে বাংলা একাডেমি। আছে একক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল ইনস্টিটিউটে থাকছে ভার্চুয়াল আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এছাড়া বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, এই দেশ থেকে সাম্প্রদায়িকতার দিকের উৎপাদন করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। খাগড়াছড়ির পাহাড়ে বাণিজ্যিক বনায়নের কারণে কমছে জুম চাষের জমি। ফলে একই জমিতে বারবার জুম চাষে কমছে জমির উর্বরতাও। মাটির উর্বরতা রক্ষা ও ফলন বাড়াতে পরিবেশ বান্ধব আধুনিক পদ্ধতিতে জুম চাষের পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে করোনার কারণে এবার ক্রেতা কম থাকায় ফসলের ন্যায্য দামও পাচ্ছেন না চাষিরা। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় চাকমা, মারমা ও ত্রিপুরা সহ প্রায় 3,20,000 জনগোষ্ঠীর বাস। এদের বেশিরভাগই পাহাড়ে সনাতন পদ্ধতির জুম চাষের উপর নির্ভরশীল।
পাহাড়ের ঢালে ধান, তিল, ভুট্টা, হলুদ সহ 40 ধরনের সবজি উৎপাদন হয়। চাষিরা জানান অতীতে একটি পাহাড়ে 10 থেকে 15 বছর পর পর জুম চাষ হতো। তবে সেগুন ও রাবার বাগান সহ বাণিজ্যিক বনায়নে কমেছে জমি। এতে বাধ্য হয়ে 2 থেকে 3 বছর পরই একই পাহাড়ে আবাদ করছেন চাষিরা। এতে কমছে জমির উর্বরতা। আগে যে জমিটা আমরা চাষ করে যে পরিমাণ উৎপাদন করতাম, এখন সে তুলনায় আমরা নগণ্য। জমির দাম কমভাবে হয়, ফসল হয় নাই, এখন কষ্টায় থাকি। এদিকে করোনার কারণে এবার ক্রেতা কম থাকায় ফসলের ন্যায্য দামও পাচ্ছেন না চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার দাবি তাদের। যেটা 40 টাকা বিক্রি করতে হয় সেটা 20 টাকা বিক্রি করতে হয় আর কি। সরকার যদি আমরা সার বীজ কিছু যদি প্রদান করতেন, কৃষি ঋণ দিতেন, তাহলে এখানে এলাকার কিছুটা উন্নয়ন হবে বলে আশা করি। পাহাড়ি এলাকায় মাটির উর্বরতা রক্ষা ও উৎপাদন বাড়াতে সনাতন পদ্ধতির পরিবর্তে পরিবেশ বান্ধব আধুনিক পদ্ধতির জুম চাষের পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যালান্সড ফার্টিলাইজার বা সার, বিভিন্ন রাসায়নিক সার দিয়ে এবং সেই সারগুলি যদি ব্রিকেট ফর্মে, একটা ট্যাবলেট ফর্মে যদি মাটিতে গর্ত করে দিয়ে দেওয়া যায়, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। 3 পার্বত্য জেলায় প্রতি বছর 12,000 হেক্টর জমিতে জুম চাষ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তালিকাভুক্ত করা হলেও অনেক দোকানেই দেয়া হয়নি ভ্যাটের নতুন মেশিন ইএফডি। আবার যারা মেশিন পেয়েছেন তারা ব্যবহার করছেন না। ফলে প্রশ্ন উঠেছে পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন নিয়ে। অভিযোগ উঠেছে মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা এবং ব্যবসায়ীদের অনীহায় বাধাগ্রস্ত হচ্ছে ভ্যাট ফাঁকি বন্ধের এই মেশিন স্থাপন। ঘোষণার 2 বছরের বেশি সময় পর মঙ্গলবার রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে দেখা মেলে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডির। অংশীজনদের নিয়ে 100 দোকানে পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। সম্মেলন কক্ষের ডামি দোকানে এই মেশিনের মাধ্যমে কেনাকাটাও করেন তিনি। তালিকায় থাকা দোকানের একটি বাইতুল মোকাররম মার্কেটের আমিন জুয়েলার্স। কর্মীরা জানান মঙ্গলবারই মেশিন পেয়েছেন তারা, কিন্তু ব্যবহার শুরু করেননি। তাদের লক্ষ্য 1 তারিখ থেকে ইএফডির মাধ্যমে কেনাবেচা শুরু করা। তবে এখনও মেশিনে পণ্যের কোড সংযোজন করা হয়নি বলেও জানান তারা। যিনি মেশিনটা দিয়ে গেছে উনি আমাদেরকে বুঝাই দিচ্ছিল আর কি, যে এইভাবে করতে হবে। তাতে তালিকা দেখে বুঝলাম যে একটু ব্যাপক, কারণ প্রত্যেকটা আইটেমের কোড নাম্বার দেওয়া আছে। ওই কোড দেখে একটা করতে একটা মেমো পাঞ্চ করতে হয়তো একটু সময় বেশি লাগবে আমাদের। একই মার্কেটের আরেক প্রতিষ্ঠান ভেনাস জুয়েলার্সের 1 নম্বর শোরুম, সেখানেও মেশিন দেয়া হয়েছে মঙ্গলবার, কিন্তু ব্যবহার শুরু হয়নি। সেগুনবাগিচার ভোজ রেস্টুরেন্টেও দেয়া হয়েছে ইএফডি মেশিন, তারাও ব্যবহার শুরু করেননি। তাদের দাবি এখনও মেশিনে পণ্যের কোড সংযোজন করা হয়নি। এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় এনবিআরের সদস্য জামাল হোসেনের সঙ্গে, কিন্তু তাকে পাওয়া যায়নি। বিশ্লেষকেরা বলছেন মেশিন বসানোয় দেরি হওয়ায় ভ্যাট ফাঁকির ঝুঁকি থেকেই যাচ্ছে। কোনো একটা নতুন সিস্টেম চালু করতে গেলে আপনারা জানেন যে শুরুতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, এবং আমাদের দেশে লোকজনেরা তো আইটিতে আসলে যেতে চায় না অনেকেই, এবং এখানে তো মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা অনেকে আগ্রহী না। ফলে ব্যাটে বলে মেলানোটা কিন্তু এনবিআর এর জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তালিকায় থাকা বেইলি রোডের দোকানগুলোতেও যায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ টিম, কিন্তু সেখানে কোনো দোকানেই মেশিন দেয়া হয়নি। যদিও মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি ওই তালিকা পুরনো, কিন্তু নতুন তালিকা চাইলে তারা দিতে পারেনি। এনবিআর এর লেটেস্ট লিস্টটা নেন, নিয়ে ওদের আপনার ইয়েটা দেখেন, আপনি একেবারে 100 জায়গায় 160টা করা হয়েছে। ভ্যাট ফাঁকি বন্ধে আগামী জুনের মধ্যে 1 লাখ প্রতিষ্ঠানে ইএফডি বসাতে চায় এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ করে দাম বাড়ায় লাগাম টানা যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। 1 মাসের ব্যবধানে 8 থেকে 10 ভাগ পর্যন্ত দাম বেড়েছে চাল, ডাল, তেল, চিনি সহ বেশ কিছু পণ্যের। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাজার বিশ্লেষকরা বলছেন দাম নিয়ন্ত্রণে দেশের আরও বিভিন্ন জায়গায় খোলা বাজারে পণ্য বিক্রির পাশাপাশি বাড়াতে হবে নজরদারি। একদিকে করোনায় কমেছে আয়ের সুযোগ, অন্যদিকে বাড়ছে একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এ অবস্থায় সংসার চালাতে বেকায়দায় পড়েছেন অনেকেই। এই করোনার মধ্যে এখন ফ্যামিলিদের মধ্যে যে দুর্ভিক্ষ হাহাকার শুরু হয়েছে সেটা বলার কথা না। আর আমরা এই গরিবরা রোদের মধ্যে এইভাবে লাইন করে আমরা ক্রয় করি। এভাবে অনেকেই কম দামে টিসিবির পণ্য কিনতে ভিড় করছেন।
বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। সরকার যদি এটা পদক্ষেপ না নেয় তাহলে পাবলিকের একেবারে মাঠে মারা হবে। এখন এখান থেকে নিলে একটু সাশ্রয় হয় আর কি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বাজার বিশ্লেষণে দেখা গেছে গেল এক মাসে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 8.5%, তেলের দাম বেড়েছে 3%, চিনির দাম বেড়েছে 2.5% ও আলুর দাম 9%। পাশাপাশি বেড়েছে ডাল, আদা, হলুদ সহ বিভিন্ন মশলা জাতীয় পণ্যের দাম। মিলারদের হাতে ধান চলে গেছে, এখন ওই ধান বন্যা এবং বিভিন্ন অজুহাত দেখে তারা চালের দামটা বাড়িয়ে দিচ্ছে। খাদ্য অধিদপ্তর বলছে সরকারি গুদামে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে, খোলা বাজারে তা বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ওএমএস চালু করছি আমরা, কারণ মোটা চালেরই সমস্যা বেশি। মোটা চাল যারা কেনে তাদের জন্য ওএমএস চালু করা হয়েছে এবং এটা ঢাকা শহরে বেশি, ঢাকার বাইরে অতটা বাড়ে নাই। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে করোনার কারণে ক্রয় ক্ষমতা কমার পাশাপাশি দ্রব্যমূল্য বাড়ায় চাপে পড়েছে সাধারণ মানুষ। ডাল সহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ আমরা দেখি না। এক শ্রেণীর ব্যবসায়ী এর সুযোগ নিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মনে হয়। কার্যক্রমকে যদি জোরদার করা যায় তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। দাম নিয়ন্ত্রণে খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানোরও তাগিদ দিয়েছে ক্যাব। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় বাংলাদেশি সহ 51 মুসলিমকে হত্যাকারী ব্রেন্টন ট্যারান্টের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সাজা চলাকালে কোনো ধরনের প্যারোল পাবেন না তিনি। রায়ের পর প্রতিক্রিয়ায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মনোবলের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন। ক্রাইস্টচার্চে মসজিদে হামলা মামলার একমাত্র আসামি ব্রেন্টন ট্যারান্টকে দোষী সাব্যস্ত করা হয় মার্চে। তার সাজা ঘোষণার শুনানি শুরু হয় সোমবার। এ সময় হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং ভুক্তভোগীদের স্বজনদের মুখোমুখি করা হয় ট্যারান্টকে। 4 দিনের শুনানি শেষে বৃহস্পতিবার ব্রেন্টন ট্যারান্টের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন বিচারক। সাজা ভোগের সময় প্যারোলে মুক্তির কোনো সুযোগ পাবেন না ট্যারান্ট। নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম এমন সাজা দেয়া হলো। রায়ে বিচারক ক্যামেরন মেন্ডার বলেন 3 বছরের শিশুও ট্যারান্টের হাত থেকে রক্ষা পায়নি। আমৃত্যু সাজা ভোগ করলেও এ অপরাধের শাস্তি যথেষ্ট হবে না। রায়ের পর স্বস্তি প্রকাশ করেছে দেশটির মুসলিম সম্প্রদায়। এই জঘন্য অপরাধের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো সাজাই আমাদের প্রিয়জনদের ফিরিয়ে আনতে পারবে না। আমরা আমাদের বিচার ব্যবস্থা, নিউজিল্যান্ডের মুসলিম সম্প্রদায় এবং অমুসলিমদেরও সম্মান করি। আমরা ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা ভালোবাসা, মমতা, মুসলিম এবং অমুসলিম, বিশ্বাসী এবং অবিশ্বাসী সবার প্রতিনিধিত্ব করি। রায় ঘোষণার পর মুসলিম সম্প্রদায়ের মনোবলের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী। 15 মার্চের ক্ষত সহজে ভোলার নয়, তবে এই পুরো প্রক্রিয়ায় নিউজিল্যান্ডের ভালোবাসাও অনুভব করেছেন। আগামী দিনেও তাই অনুভব করবেন। আমি আশা করি আজ শেষবারের মতো আমাদের এই সন্ত্রাসীর নাম শুনতে বা উচ্চারণ করতে হচ্ছে। 2019 সালের 15 মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের 2টি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে 51 জনকে হত্যা করেন ট্যারান্ট। হামলায় আহত হন 40 জন। এ ঘটনার পর অস্ত্র আইনে বড় পরিবর্তন আনে নিউজিল্যান্ড। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনে আরও 1000-এর বেশি মৃত্যু নিয়ে ভারতে করোনায় প্রাণহানি 60,000 ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ প্রায় 76,000 নতুন রোগী শনাক্ত ভারতে। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে 33 লাখ। এদিকে বিশ্বে 24 ঘন্টায় করোনায় 6,000 নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 8,28,000। শনাক্ত ছাড়িয়েছে 2,43 লাখ। ভারতে কিছুতেই কমছে না করোনা ভাইরাসের বিস্তার। সুদূর আন্দামান দ্বীপপুঞ্জেও মিলেছে 4 জন কোভিড রোগী। পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ 20 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 1231 জনের মৃত্যু হয়েছে। এদিকে উপসর্গবিহীন রোগীদের নমুনা পরীক্ষার প্রয়োজন নেই বলে জানিয়েছে সেখানকার সিডিসি কর্তৃপক্ষ। ব্রাজিলে মারা গেছে 1000, নতুন শনাক্ত 47,000। অন্যদিকে লাতিন আমেরিকার আর্জেন্টিনায় বুধবার 10,000 রোগী শনাক্ত হয়েছে।
ফ্রান্সে বুধবার ৫,৫০০ এবং স্পেনে ৩,৫০০-এর বেশি মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। করোনা মোকাবেলায় ২৯ আগস্ট থেকে ১ মাসের জন্য সীমান্ত বন্ধ রাখছে ইউক্রেন। ১ সেপ্টেম্বর থেকে সব মসজিদ খুলে দিচ্ছে কাতার সরকার। সংক্রমণ বাড়ায় জর্ডানের আম্মানে শুক্রবার ২৪ ঘন্টার লকডাউন জারি করা হয়েছে। গাজার সংক্রমণ রুখতে ৩ দিন বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। দক্ষিণ কোরিয়ায় মার্চের পর বুধবার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। মিলেছে ৪৫০ রোগী। বন্ধ করা হয়েছে পার্লামেন্ট। সংক্রমণ রোধে সকলকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। করোনার বিস্তার বাড়ায় রাজধানীসহ রাখাইন রাজ্যেও লকডাউনের আওতায় এনেছে মিয়ানমার সরকার। অন্যদিকে হংকংয়ে করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসায় শিথিল করা হচ্ছে নিষেধাজ্ঞা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যেতে চান লিওনেল মেসি। ম্যান সিটি স্ট্রাইকার অ্যাগুয়েরোর নাম্বার 10 জার্সি ছেড়ে দেওয়ায় জোরালো হয়েছে গুঞ্জন। নির্বিঘ্নে ক্লাব ছাড়তে ফিফার অনুমতিও চেয়েছেন বার্সা অধিনায়ক। আর ব্যর্থতার অভিযোগে বার্সা প্রেসিডেন্ট বার্তোমেওর পদত্যাগ চান পরবর্তী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জর্ডি ফারে। মেসি বার্সায় থাকবেন না, তাকে পাওয়ার রেসে এগিয়ে ম্যান সিটি। LM10 সিটিতে যাচ্ছেন সেই গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছেন আগুয়েরো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাম থেকে নাম্বার 10 বাদ দিয়েছেন। তাহলে কি ওই নাম্বার 10 মেসির জন্য তোলা থাকছে? গার্দিওলার সাথে ফোন আলাপ সেরেছেন সিটি থেকে মেসির বাবার সাথে যোগাযোগ চলছে। কততে ইতিহাদে ভিড়তে পারেন তার আপডেটও দিয়েছে মিডিয়া। এরই মধ্যে নির্বিঘ্নে ক্লাব ছাড়তে ফিফার দ্বারস্থ হয়েছেন মেসি। চেয়েছেন দলবদলের প্রাথমিক অনুমতিপত্র। গণমাধ্যমের দাবি ম্যান সিটি হতে যাচ্ছে আর্জেন্টাইন খুদে জাদুকরের পরবর্তী গন্তব্য। মেসি ম্যান সিটির হয়ে খেলতে চায়। আর্জেন্টাইন সুপারস্টারের এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বার্সার। নিঃসন্দেহে মেসি বার্সা বিচ্ছেদ সবার জন্য হৃদয় বিদারক। এখন নিউজ পেপারের ফ্রন্ট পেজে মেসি ট্রান্সফার ইস্যু। আর্জেন্টাইন এক গণমাধ্যম মেসির বন্ধুর বরাত দিয়ে জানিয়েছে ম্যান সিটি যাওয়ার কথা পরিষ্কার, কিন্তু যে অডিও ক্লিপের ভিত্তিতে ওই খবর তা নাকি ভুয়া, সেটা জানতেও দেরি লাগেনি। মেসি কি সত্যিই বার্সা ছাড়ছেন? ম্যান সিটি কি তার নতুন ঠিকানা? বার্সা তো মেসিকে রেখে দিতে চাইছে। যিনি সমস্যার উৎস সেই বার্তোমেওয়ে সরাসরি কথা বলতে চান। বুঝিয়ে রাজি করানোর চেষ্টা নাকি করবে বার্সা প্রেসিডেন্ট। ক্লাবের প্রাণকে রুখতে চেষ্টার কমতি নেই সমর্থকদের। বার্তোমেওর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে ভক্তরা। আর নির্বাচনের 1 বছর বাকি থাকলেও ব্যর্থতার অভিযোগে বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দিয়েছেন সম্ভাব্য প্রার্থী জর্ডি ফারে। আমি কল্পনাও করতে পারছি না এমন দিন দেখতে হবে। আমরা চাই মেসির ক্যারিয়ার বার্সেলোনায় শেষ হোক। রোববার বার্সার বাধ্যতামূলক কোভিড টেস্টের জন্য ন্যু ক্যাম্পে উপস্থিত থাকবেন মেসি। ক্লাব যেন আইনি মারপ্যাচে ফেলতে না পারে বোধহয় সেই শঙ্কা থেকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরো বিস্তারিত।